আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকে সাধারণ বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি শারমিন আক্তার তানিয়া। তোমরা ইতিমধ্যে টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাস পেয়েছো। তোমাদের টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাস হচ্ছে অধ্যায় 1, অধ্যায় 2 এবং অধ্যায় 6। এরই ধারাবাহিকতায় তোমরা অধ্যায় 1-এর আলোচনাগুলো তোমরা ইতিপূর্বে ক্লাসগুলো শেষ করেছো। অধ্যায় 6-এর যে সাধারণ আলোচনাগুলো ছিল সেগুলো নিয়ে একটি ক্লাস দেওয়া হয়েছে। আজকে আমি অধ্যায় 6-এর অনুশীলনীর সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব, কিভাবে উত্তরগুলো লিখবে সে সম্পর্কে একটু তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সৃজনশীল প্রশ্ন 1-এ যদি খেয়াল করো তোমরা দেখো, আরজু জানুয়ারি মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল। শীত নিবারণের জন্য সে একটি সুতির শার্টের উপর আরও একটা সুতির শার্ট পরলো। খেয়াল করো, জানুয়ারি মাসে সে যখন স্কুলে যাচ্ছিল শীত নিবারণ করার জন্য একটা সুতির শার্টের উপর আরেকটা সুতির শার্ট পরেছিল। সে লক্ষ্য করলো তাতেও তার অনেক বেশি ঠান্ডা লাগছে, কিন্তু তার মনে হলো 3 মাস আগে, অর্থাৎ জানুয়ারি থেকে যদি পেছনের দিকে যাই আমরা, 3 মাস আগে অর্থাৎ অক্টোবর মাসের দিকে যখন সে ঠিক এরকম একটা সুতির জামা পরে গিয়েছিল স্কুলে, তখন তার এই ধরনের কোনো সমস্যা হয়নি। তাহলে আমরা উদ্দীপকটা একটু বোঝার চেষ্টা করি। উদ্দীপকে আরজু নামের একটা ছেলে জানুয়ারি মাসে যখন সুতির জামা পরে স্কুলে যাচ্ছে তখন তার ঠান্ডা লাগছে, কিন্তু তার 3 মাস আগে ঠিক অক্টোবরের দিকে যখন সে একই জামা পরে স্কুলে যাচ্ছিল তখন তার এ ধরনের কোনো সমস্যা হয়নি। উদ্দীপকের প্রশ্নে বলা হয়েছে কতে নন সেলুলোজিক তন্তু কাকে বলে, এটা হলো জ্ঞানের প্রশ্ন। খতে বলা হচ্ছে লিলেনকে কেন প্রাকৃতিক তন্তু বলা হয়। অনুধাবনমূলক প্রশ্ন, আরজুর কোন ধরনের কাপড় পরা দরকার ছিল ব্যাখ্যা করো, সেটা উদ্দীপক থেকে প্রশ্ন করা হয়েছে, এটা হচ্ছে আমাদের প্রয়োগ। একই কাপড়ে দুই সময় দুই ধরনের অনুভূতি লাগার কারণ বিশ্লেষণ করো, সেটা হলো উচ্চতর দক্ষতার প্রশ্ন। তাহলে চলো আমরা একটু উত্তরগুলো নিয়ে আলোচনা করি। উদ্দীপকের প্রথম জ্ঞানের প্রশ্নটি ছিল নন সেলুলোজিক তন্তু কাকে বলে। তোমরা বইয়ে দেখবে যেসব কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি করা হয় না, অর্থাৎ তন্তুটা কৃত্রিম কিন্তু সেটাকে তৈরি করার জন্য সেলুলোজ থেকে তৈরি না করে অন্য কোনো পদার্থ থেকে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয়, তাদেরকে বলা হচ্ছে নন সেলুলোজিক তন্তু। প্রশ্নটা দেখেই বোঝা যাচ্ছে নন সেলুলোজিক মানে হচ্ছে সেলুলোজ থেকে নয়। নন সেলুলোজিক তার মানে যে সকল কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি না করে অন্য কোনো পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয় তাদেরকে বলা হচ্ছে নন সেলুলোজিক তন্তু। এরপরে অনুধাবনের যে প্রশ্নটি ছিল যে লিলেনকে কেন প্রাকৃতিক তন্তু বলা হয়। প্রকৃতিতে যেসব তন্তু পাওয়া যায় তাদেরকে আমরা জানি, তাদেরকে আমরা কী তন্তু বলবো, তাদেরকে বলবো প্রাকৃতিক তন্তু। সেই হিসেবে লিলেনকে কিন্তু আমরা প্রাকৃতিক তন্তু বলতেই পারি, কারণ লিলেনকে প্রকৃতিতে পাওয়া যায়। কারণ তুলা, পাট, রেশম, উল, সিল্ক এর মতো লিলেনও প্রকৃতিতে পাওয়া যায়, তাই লিলেনকে প্রাকৃতিক তন্তু বলা হয়। খেয়াল করো, যখন অনুধাবনের প্রশ্নের উত্তর দিব আমরা সংজ্ঞা দিব এবং সংজ্ঞার সাথে কিছু উদাহরণ দিয়ে এই সংজ্ঞাটাকে আমরা একটু বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ লিলেন প্রাকৃতিক তন্তু কেন বলা হয়, তাহলে লিলেন প্রাকৃতিক তন্তু কারণ প্রকৃতিতে পাওয়া যায়, এ কারণে লিলেন প্রাকৃতিক তন্তু। এটা কিন্তু জ্ঞানের অংশ। যখন আমি উদাহরণ দিয়ে বলবো যে তুলা, পাট, রেশম, উল, সিল্কের মতো লিলেনও প্রকৃতিতে পাওয়া যায়, এ কারণে লিলেনকে প্রাকৃতিক তন্তু বলা হচ্ছে, তাহলে কিন্তু আমার উত্তরটা আরেকটু প্রসারিত হলো এবং আমার জ্ঞানের অংশটাকে আরেকটু বৃদ্ধি হয়ে সেটা অনুধাবন পর্যন্ত পৌঁছালো। তাহলে তোমরা উত্তর দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবে, জ্ঞানের প্রশ্ন যখন থাকবে তখন অবশ্যই শুধুমাত্র সংজ্ঞাটাকে তোমরা হাইলাইট করবে। যখন অনুধাবনের প্রশ্ন আসবে সংজ্ঞার সাথে সাথে সেই সংজ্ঞাটাকে যাতে বিস্তারিতভাবে একটু বোঝানো যায়, তাও আবার একটু অল্প কথায় 2 নাম্বারের জন্য, তখন আমরা একটু ব্যাখ্যামূলকভাবে অনুধাবনটাকে সাজাবো। 3 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছিল, যেটা ছিল আমাদের প্রয়োগের প্রশ্ন, যে আরজুর কোন ধরনের কাপড় পরা উচিত ছিল। আমরা যদি উদ্দীপকটাতে আরেকটু খেয়াল করি যে আরজু আসলে সুতির কাপড় পরে গিয়েছিল জানুয়ারি মাসের প্রচণ্ড ঠান্ডার মধ্যে, কিন্তু সে কেন পরে গিয়েছিল, কারণ 3 মাস আগে যখন সে স্কুলে গিয়েছিল তখন সেই সুতির জামাটাই পরে গিয়েছিল এবং তার কোনো সমস্যা হয়নি, কিন্তু আজকে জানুয়ারি মাসে এসে সেই একই জামা পরাতে তার শীত লাগছে। আসলে শীতের সময় কী ধরনের কাপড় পরা উচিত ছিল তোমাদের কি মনে হয়? অবশ্যই শীতের সময় একটু উল জাতীয় বা পশমি কাপড় পরা দরকার ছিল, যেটা আমরা সচরাচর পরি, জ্যাকেট বা সোয়েটার জাতীয় যে কাপড়গুলো পরি। কেন
এই উত্তর যদি ব্যাখ্যা করতে হয় তাহলে আসলে সুতির কাপড় এবং পশমি কাপড় এই দুইটা সম্পর্কে একটু কথা বলতে হয়। যে সুতির যে কাপড়গুলো থাকে, সুতির কাপড়ের তাপ পরিবহন করা এবং সেই সাথে তাপ পরিচলন করার ক্ষমতা অনেক বেশি। অর্থাৎ সুতির কাপড়ের মধ্য দিয়ে তাপ বলো, বাতাস বলো, সেটা খুব সহজে পরিবাহিত হয়ে আমাদের শরীরে আসে। আবার আমাদের শরীরে যে তাপ, আমাদের শরীর থেকে যে তাপমাত্রা থাকে সেটাও খুব সহজে সুতির কাপড়ের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। এই কারণে দেখা যায় যখন গরমের দিনে আমরা সুতির কাপড়টা পরি তখন আমাদের শরীরের তাপমাত্রা অনেক বেশি থাকে, এই তাপমাত্রাটা বাইরে চলে আসে। আবার বাইরের বাতাসটাও খুব সহজে শরীরে ঢুকতে পারে এবং আমরা আরাম বোধ করি। কিন্তু শীতের সময় কিন্তু বাইরের তাপমাত্রা কম। অপরদিকে পশমি কাপড় সাধারণত হয় তাপ কুপরিবাহী মানে হচ্ছে পশমি কাপড়ের মধ্যে তাপের পরিবহন এবং পরিচলন কোনোটাই হয় না। পশম তন্তুর মাঝে কতগুলো ফাঁকা জায়গা থাকে যেখানে বাতাসটা আটকে থাকে এবং দেখা যায় বাতাস এবং তাপ পরিবহন হতে পারে না বলে আমাদের শরীরে যে তাপটা থাকে সেটা বের হতে পারে না এবং আমরা তখন এই পশমি কাপড়টা পরে আমাদের তখন একটু গরম গরম ভাব হয় এবং শীতের দিনে সেই যে গরম ভাবটা আমাদের শরীরের জন্য আরাম দেয়। তাহলে প্রশ্ন ছিল আরজুর কোন ধরনের কাপড় পরা দরকার ছিল? আরজুর পশমি কাপড় পরা দরকার ছিল, কারণ সুতির কাপড়ে তাপ এবং পরিবহন ক্ষমতা অনেক বেশি, আর পশমি কাপড়ের তাপ অকুপরিবাহী হওয়ার কারণে শীতের সময় সেটা তাকে আরাম দিবে। অর্থাৎ সুতি এবং পশমি কাপড়ের একটি সুন্দর তুলনা এনে 3 নম্বরের জন্য তোমাকে উত্তরটা গুছিয়ে লিখতে হবে। এটা হলো আমাদের প্রয়োগের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্নটা ছিল একই কাপড় দুই সময় দুই ধরনের অনুভূতি লাগার কারণ ব্যাখ্যা করো। সুতির কাপড় পরে অক্টোবর মাসে ওর আরাম লেগেছিল এবং সেই একই সুতির কাপড় পরে জানুয়ারি মাসে তার আরাম বোধ হচ্ছে না, অস্বস্তি লাগছে। এর মূল কারণটা আসলে কোথায় ছিল? মূল কারণটা ছিল দুইটা সময় ছিল, দুইটা ঋতু, একটা ছিল শীতকাল আর একটা ছিল গ্রীষ্মকাল বা গরমের সময় ছিল। সেটা আমরা গরমের সময় বলতে পারি যে অক্টোবরে আমাদের দেশে গ্রীষ্মকাল না থাকলেও তখন আমাদের হেমন্তকাল থাকে। তখন দেখা যায় যে শরীরের যেই গরম তাপটা থাকে, যদি আমরা সুতির কাপড় পরি তাহলে শরীরের ভেতরে যে তাপটা আছে খুব সহজেই পরিবাহিত হয়ে বাইরে চলে আসে এবং বাইরের যে বাতাস থাকে সেটা খুব সহজে শরীরে প্রবেশ করে। এর ফলে দেখা যায় যে শীতের সময়, গরমের সময় আমাদের অতিরিক্ত যে তাপটা থাকে সুতির কাপড় দিয়ে সহজে পরিবাহিত হয়ে যখন দেহের বাইরে চলে আসে আমরা কিন্তু আরাম বোধ করি, কারণ আমাদের শরীরের তাপটা তখন শরীরে লেগে থাকছে না। সুতির কাপড়ের এই বৈশিষ্ট্যের কারণে যে সুতির কাপড়ের তাপ এবং সুতির কাপড়ের তাপ পরিবহন এবং পরিচলন এই দুইটা প্রক্রিয়া খুব দ্রুত হয় এবং সেটা তাপ পরিবাহী আমরা বলতে পারি সুতির কাপড়টা। অপরদিকে এই সুতির কাপড়ই শীতের সময়ে যখন আমরা সেই সুতির কাপড়টা পরছি, সুতির কাপড়ের বৈশিষ্ট্য ঠিকই রয়ে গেল। সুতির কাপড় তখন আমাদের শরীরে যে তাপটা আছে সেটা বের করে দিচ্ছে, কিন্তু তখন আমাদের আরামবোধ হচ্ছে না, কারণ শীতকালে বাহিরের অর্থাৎ প্রকৃতির যে তাপমাত্রা থাকে সেটা অনেক কম থাকে। সেটা কম থাকার কারণে বাহিরে আমার যথেষ্ট ঠান্ডা রয়েছে, সুতরাং তখন বাহির থেকে তাপটা যখন শরীরে বাহিরের যে তাপমাত্রাটা, বাহিরের যেই ঠান্ডা অনুভবটা সেটা যখন আমার শরীরে যাচ্ছে তখন কিন্তু ঠান্ডা অনুভব হচ্ছে, কারণ আমার শরীরের তাপমাত্রাটা কিন্তু সুতির কাপড়ের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এর ফলে দেখা যায় শীতের সময় বেশি ঠান্ডা লাগে, সুতির কাপড়ের মধ্য দিয়ে সহজেই শরীরে এই ঠান্ডাটা লেগে যায়। যদি পশমের কাপড় হতো সেখানে বাতাসটা আটকে থাকতো এবং সেই সাথে আমার শরীর থেকে তাপটা বের হতে পারতো না, কারণ পশমের কাপড় হচ্ছে তাপ কুপরিবাহী। অর্থাৎ একই কাপড়ে দুই সময় দুই ধরনের অনুভূতি লাগার কারণটাই হচ্ছে শীতকাল এবং হচ্ছে আমাদের সেখানের অক্টোবর সময়ের যে গরমটা থাকে সেই গরমকালের কথাটা বলা হচ্ছে। যে এই দুইটা সময়ের পার্থক্যের কারণে সময়ের যেই ঋতুর যে পরিবর্তনটা, সেই ঋতুর পরিবর্তনের তাপমাত্রার তারতম্যের কারণেই আসলে একই কাপড়ে আমার শীতের সময় অস্বস্তি লাগছে এবং গরমের সময় সেটাকে আরাম বোধ হচ্ছে। এই কথাটাই আমরা তোমার উচ্চতর দক্ষতার যে প্রশ্নটা 4-এর জন্য থাকে ঘতে, সেখানে তোমাদের উচিত হবে এবং সবসময় সেখানে উচ্চতর দক্ষতার প্রশ্নটাকে মূল্যায়ন এমনভাবে করা হয় যাতে উত্তরটা তুমি তোমার নিজের মতো করে গুছিয়ে রাখো। যেমন পশমি কাপড়, তারপর সুতির কাপড়, শীতের তাপমাত্রা, গরমের তাপমাত্রা, এই সবগুলো জিনিস সম্পর্কে তোমার ধারণা আছে। এখন এই সম্পর্কিত তোমার যে মতবাদটা সেটা বইয়েও আছে, কিন্তু তুমি তোমার ভাষায় তোমার নিজের মতো করে তুমি তোমার মতামতটা এখানে দেওয়ার চেষ্টা করবে।
এবং এখানে তোমার এই মতামতটার উপরই আসলে উচ্চতর দক্ষতাটাকে মূল্যায়ন করা হবে। এই হলো আমাদের 1 নম্বর সৃজনশীলের আলোচনা। এবার আসো 2 নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে মিলন সাহেবের একটি পিভিসি পাইপ তৈরির কারখানা আছে। পিভিসি পাইপ হচ্ছে এক ধরনের প্লাস্টিক। কিন্তু মিলন সাহেবের একটা পিভিসি পাইপ তৈরির কারখানা রয়েছে। তিনি ইমন এবং মামুনকে কাঁচামাল সরবরাহ করতে বলেন। তিনি পাইপ তৈরি করার কারখানার জন্য ইমন এবং মামুনকে কাঁচামাল দিতে বলেছেন। ইমন যে কাঁচামালটা সরবরাহ করেছিল সেটি স্থিতিস্থাপক এবং অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে। তাহলে খেয়াল করো, ইমন যেই কাঁচামালটা দিয়েছে সেটার ধর্ম কি? স্থিতিস্থাপক। আর স্থিতিস্থাপক মানেই হচ্ছে সেটাকে টানা যাবে এবং অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করছে। এবং খেয়াল করে দেখবে এটা হচ্ছে রাবারের বৈশিষ্ট্য। রাবার কিন্তু অত্যন্ত স্থিতিস্থাপক এবং জলীয় বাষ্প এবং অক্সিজেনের সাথে যথেষ্টভাবে বিক্রিয়া করে। আবার মামুনের যে সরবরাহকৃত কাঁচামাল ছিল সেই কাঁচামালের ভৌত গুণ হচ্ছে গলিত অবস্থায় এটাকে যে কোনো আকার দেওয়া যায় এবং এই বৈশিষ্ট্যটা হচ্ছে প্লাস্টিকের। খেয়াল করবে, প্লাস্টিককে গলিয়ে আমরা যে কোনো ছাঁচে যদি ঠেলে দেই আমরা দেখব সেই ছাঁচের আকৃতি ধারণ করেছে। মামুনের যে সরবরাহিত কাঁচামালটা ছিল তার ভৌত গুণ ছিল কি? সেটা গলিত অবস্থায় এটাকে যে কোনো আকার দেওয়া যায় এবং সেটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় ছিল, যেটা প্লাস্টিকের ধর্ম, যেটা রাসায়নিকভাবে অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে কোনো ধরনের বিক্রিয়া করে না। তবে দুটি কাঁচামালই মাটিতে অপচনশীল এবং সেটা আমরা খুব ভালোভাবেই জানি। রাবার এবং প্লাস্টিক কোনোটিই কিন্তু মাটির সাথে মিশে যায় না, পচনশীল নয়। এখন কয়ের জ্ঞানের প্রশ্ন হচ্ছে মনোমার কি? খতে বলা হচ্ছে মেলামাইনকে কেন পলিমার বলা হয়? ইমন এবং মামুনের সরবরাহকৃত কাঁচামাল কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে? এবং পিভিসি পাইপ তৈরিতে মিলন সাহেবের কোন কাঁচামালটি ব্যবহার করা উচিত ছিল বলে তুমি মনে করো? 2 নম্বর সৃজনশীলের প্রথম জ্ঞানমূলক প্রশ্নটাই ছিল মনোমার কি? যেসব ছোট অণু থেকে পলিমার তৈরি করা হয় তাদেরকে বলা হচ্ছে মনোমার। আমরা দেখেছি মনোমার মানেই হচ্ছে পলিমার যে তৈরি হচ্ছে, পলিমার অনেকগুলো মনোমারের সমন্বয়ে তৈরি হয়। জিজ্ঞেস করা হচ্ছে মনোমার কি? মনোমার হলো যে সকল ছোট অণু দিয়ে পলিমার তৈরি করা হয় তাদেরকে মনোমার বলা হয়। ক্ষয়ের প্রশ্নটা ছিল মেলামাইনকে কেন পলিমার বলা হয়, অর্থাৎ মেলামাইন একটা পলিমার, তাহলে এটাকে পলিমার কেন বলা হচ্ছে? মেলামাইনকে আমরা কেন ব্যবহার করি? থালা বাসন মেলামাইন রেজিন নামের একটা পলিমার দ্বারা তৈরি হয়। তাহলে মেলামাইন যে তৈরি হচ্ছে সেই মেলামাইনের যে পলিমারের নাম হচ্ছে মেলামাইন রেজিন। মেলামাইন রেজিন তৈরি হয় মেলামাইন এবং ফর্মালডিহাইড নামক দুটি মনোমার দিয়ে। খেয়াল করো, মেলামাইন রেজিন হচ্ছে পলিমার, মেলামাইন রেজিন তৈরি হচ্ছে দুটি মনোমার দিয়ে। একটি মনোমারের নাম হচ্ছে মেলামাইন আর একটা হচ্ছে ফর্মালডিহাইড। মেলামাইন এবং ফর্মালডিহাইডের অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে মেলামাইন রেজিন তৈরি করছে এবং এইভাবেই মনোমারের সমন্বয়ে মেলামাইন রেজিন তৈরি হচ্ছে। যেহেতু মনোমারের সমন্বয়ে মেলামাইন রেজিন তৈরি হচ্ছে তাহলে আমরা মেলামাইনকে অবশ্যই একটি পলিমার বলবো। অর্থাৎ মেলামাইনকে পলিমার কেন বলা হচ্ছে, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে মেলামাইন কি কোনো মনোমার থেকে তৈরি এবং সেই মনোমারগুলো কি। মেলামাইন যেই পলিমার দিয়ে তৈরি হচ্ছে সেই পলিমারটার যদি আমরা নাম বলি সেটা হচ্ছে মেলামাইন রেজিন। মেলামাইন রেজিন তৈরি হচ্ছে দুটি মনোমার থেকে, একটা হচ্ছে মেলামাইন এবং ফর্মালডিহাইড। এই দুটি মনোমার থেকে মেলামাইন এবং ফর্মালডিহাইডের অসংখ্য অণু পরস্পর যুক্ত হয়ে তৈরি করছে মেলামাইন রেজিন, যা আমরা সচরাচর মেলামাইন বলে পরিচিত। তাহলে আমরা সহজেই বলতে পারি অবশ্যই মেলামাইন একটি পলিমার। গয়ের প্রশ্নে বলা হয়েছিল ইমন এবং মামুনের সরবরাহিত কাঁচা মালগুলো কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে? ইমন এবং মামুনের যে কাঁচামালগুলো ছিল, তাহলে তোমাকে প্রথমেই উত্তরে তোমাকে জ্ঞানের যে অংশটাকে ধরতে হবে সেটা হচ্ছে ইমনের যে সরবরাহিত কাঁচামাল ছিল সেটা ছিল স্থিতিস্থাপক এবং অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে এবং যেটা কি রাবারের বৈশিষ্ট্য। মামুনের সরবরাহিত কাঁচামাল ছিল নিষ্ক্রিয় এবং এটা গলিত অবস্থায় যে কোনো ছাঁচে বা যে কোনো আকৃতি দেওয়া যায়, সেটা ছিল প্লাস্টিক। এই দুইটা জিনিসকে তোমাকে প্রথমে আইডেন্টিফাই করে নিতে হবে যে ইমনের সরবরাহিত কাঁচামালের বৈশিষ্ট্য অনুযায়ী ইমনের সরবরাহিত কাঁচামালটি হচ্ছে রাবার এবং মামুনের সরবরাহিত কাঁচামালের বৈশিষ্ট্য অনুযায়ী মামুনের সরবরাহিত কাঁচামালটি হচ্ছে প্লাস্টিক। তাহলে এখন রাবার এবং প্লাস্টিক পরিবেশের ভারসাম্যহীনতায় কিভাবে দায়ী সেটা সম্পর্কে আলোচনা করতে হবে, যেটা সুন্দরভাবে তোমাদের বইয়ে লেখা আছে। এখানে দেখো বলা হচ্ছে প্লাস্টিক এবং রাবার দুটি কিন্তু পচনশীল, যেটা আমাদের উদ্দীপিকে লেখা ছিল দুটি অপচনশীল।
তো দেখা যায় প্লাস্টিক এবং রাবার আমাদের যে প্রতিদিনের যে বিভিন্ন ধরনের সামগ্রী আমরা যখন ব্যবহার করি, ব্যবহার্য যে সামগ্রীগুলো থাকে এর মধ্যে প্লাস্টিক এবং রাবার খুব আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে মিশে গিয়েছে। তো দেখা যায় এগুলো যখন বর্জ্য হিসেবে আমরা ফেলে দেই, তখন এগুলো গিয়ে নদ নদী হ্রদ জলাশয়ে গিয়ে মিশে যায় এবং এগুলো মাটির সাথেও মিশে যায় না। এবং এখানে যখন জলাশয়ে মিশে যায় বা আমাদের ঢাকা শহরে তোমরা দেখবে যে ড্রেনেজ সিস্টেমটা আছে, ড্রেনেজ সিস্টেমে যখন এগুলো আটকে যায় তখন দেখা যায় পানি সুন্দরভাবে পানি যে স্বাভাবিক গতিতে প্রবাহিত হওয়ার কথা সেই স্বাভাবিকভাবে সেটা প্রবাহিত হতে পারছে না। ফলে দেখা যায় একটা অল্প কিছু বৃষ্টি হলে বা 2-3 ঘন্টার একটা বৃষ্টি হলেই কিন্তু একটা জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যাচ্ছে এবং সেই সাথে মাটি তার উর্বরতা হারাচ্ছে। কারণ মাটিতে যখন অপচনশীল এই জিনিসগুলো থেকেই যাচ্ছে তখন মাটির যে নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যটা হারিয়ে ফেলছে, তার উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে এবং দেখা যায় সেখানে সেই জায়গাগুলোতে এই বর্জ্যগুলো দিনের পর দিন পড়ে থাকছে সেখানে কিন্তু কোনো ধরনের উদ্ভিদ জন্মাচ্ছে না। আশেপাশের যে জলাশয়গুলো থাকে, যে জলাশয়গুলোতে এই প্লাস্টিক সামগ্রীগুলো পড়ে সেখানে পানির ফ্লো নষ্ট হয়ে যাচ্ছে এবং সেখানে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণে এবং পানির নিচে যে জলজ উদ্ভিদগুলো থাকে তাদের মৃত্যু হচ্ছে। আমরা কিন্তু একই সাথে আমাদের মাটি এবং পানি এই দুটো প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ভারসাম্যহীনতার সম্মুখীন হচ্ছি রাবার এবং প্লাস্টিকের যাচ্ছে তাই ব্যবহারের মাধ্যমে। তাহলে পরিবেশের ভারসাম্যহীনতায় রাবার এবং প্লাস্টিকের কি কোনো ভূমিকা রয়েছে কি না, এর উত্তরে আমরা খুব সুন্দরভাবে এই অংশটা থেকে আমরা প্রতিটা পয়েন্ট আলাদা করে সুন্দর করে পয়েন্ট করে লিখে ব্যাখ্যা করতে পারবো। তো তোমরা যেটা করবে প্যারা করেও লিখতে পারো, প্যারাগুলো বিভিন্ন ধরনের 3-4টা করে প্যারা করে তোমরা উত্তরগুলো সাজিয়ে লিখতে পারো, অথবা পয়েন্ট আকারে তোমরা উত্তরটা গুছিয়ে লিখবে। 4-এর যে প্রশ্নটা ছিল যে পিভিসি পাইপ তৈরিতে মিলন সাহেব আসলে কোন প্লাস্টিকটা ব্যবহার করা উচিত, ইমনের সরবরাহ করা রাবার নাকি মামুনের সরবরাহ করা প্লাস্টিক, কোন কাঁচামালটা ব্যবহার করা উচিত বলে তোমার মতামত দাও। তোমরা আমরা আগের উদ্দীপকটাও তো বলেছিলাম যে আমাদের যে 4-এর প্রশ্নটা থাকে সেটা কিন্তু থাকে শুধুমাত্র তোমার মতামত। তো তুমি যে এই জিনিসটা জানো, তোমার জ্ঞান এবং অনুধাবন কিন্তু উপরের প্রয়োগের অংশে যাচাই করা হয়ে গিয়েছে। এখন তোমার উচ্চতর দক্ষতা দিয়ে এই জ্ঞান এবং অনুধাবন এবং প্রয়োগের অংশটা থেকে তুমি আসলে কি মনে করো, তোমার কি মতামতটা আছে সেটা সম্পর্কে দেওয়া। দেখো পিভিসি পাইপ তো যেহেতু একটা প্লাস্টিক এবং পিভিসি পাইপের একটা নির্দিষ্ট আকৃতি থাকবে, নির্দিষ্ট আকৃতি দিয়ে পাইপটাকে তৈরি করা হয়ে থাকবে পিভিসি পাইপটাকে, সেক্ষেত্রে রাবার এবং প্লাস্টিকের মধ্যে যদি আমরা তুলনা করি তো দেখা যায় প্লাস্টিকটা ব্যবহার করা ভালো। তাহলে দেখা যায় একটা নির্দিষ্ট আকৃতি দিয়ে আমি পাইপটাকে তৈরি করতে পারবো। অপরদিকে রাবারের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে রাবার কিন্তু অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু প্লাস্টিক কিন্তু সম্পূর্ণভাবে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হওয়ার কারণে এখানে কিন্তু পিভিসি পাইপের একটা গুণগত মানও রক্ষা হবে। তাহলে পিভিসি পাইপ তৈরি করার জন্য মিলন সাহেবকে আসলে মামুনের সরবরাহকৃত প্লাস্টিকটাই ব্যবহার করা উচিত। তাহলে মূলত গ নাম্বারের উত্তরে তোমার মূল আলোচনা থাকবে প্লাস্টিক এবং রাবার এবং প্লাস্টিকের একটা তুলনামূলক আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত তুমি আসলে প্লাস্টিককেই তুমি এখানে প্রাধান্য দিয়ে প্লাস্টিকটাকেই ব্যবহার করা উচিত বলে তোমার মতামতটাকে এখানে সুন্দর করে গুছিয়ে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা অধ্যায়ের প্রশ্নগুলো, অনুশীলনীর যে সৃজনশীলগুলো আলোচনা করলাম সেগুলো তোমরা সুন্দর করে খাতায় নোট করে পড়বে এবং সেই সাথে অবজেক্টিভের জন্য বইয়ের ভিতরের প্রতিটি লাইন খুব সুন্দরভাবে খুব মনোযোগ দিয়ে তোমরা গুছিয়ে পড়বে এবং এর মাঝখানে তোমরা বহু নির্বাচনীর যে প্রশ্নগুলো থাকবে সেগুলো পেয়ে যাবে, বিভিন্ন ধরনের জ্ঞানের প্রশ্নগুলো। এখানে যথেষ্ট জ্ঞানের প্রশ্ন রয়েছে পলিমার অধ্যায়ে। এই প্রশ্নগুলো খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে, কারণ এখানে নতুন নতুন কিছু শব্দ আছে যে শব্দগুলোর সাথে তোমরা আগে পরিচিত ছিলে না। এই শব্দগুলোকে এই সংজ্ঞাগুলো বারবার পড়লেই তাহলে দেখা যাবে তোমাদের এই শব্দগুলো তোমাদের কাছে যথেষ্ট পরিচিত মনে হবে। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। পরের ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।